নিজের বাবাই রামিসাকে মেরেছে, আর যার ফলে ইতিমধ্যে গ্রেপ্তার রামিসার বাবা। আমি তো ওই দরজায় কোনোদিন পাড়া দেইনি। আশ্বস্ত করেছেন এবং রামিসার মা বাবা এবং রামিসার বড় বোনের জন্য একটা আশ্রয়স্থল, তারা নিরাপদ আশ্রয়স্থল চেয়েছেন। দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা উচিত। এই যে বিচার ব্যবস্থাটা দেরি হবে কেন? কোনো ব্যাপারে কোনো কনসিডার না, কোনোভাবে কোনো কনসিডার। কাপুরুষ এবং তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা তো পশু, এটা তো মানে ওনাকে স্বাস্থ্যমন্ত্রী তো অনর্থক বৈশা হইলো খালি ওই যে তরকারি চেক করে তরকারির স্বাদ ভালো আছে কিনা। পোশাক ধর্ষণের প্রধান কারণ না, শুধু রামিসার ব্যাপার না, মাদ্রাসাতে বলাৎকার হচ্ছে। দেশের সুষ্ঠু বিচার কখনোই হয় না। আইন আছে, ধারা নাই। এখন সবাই অনেক কিছু বলবে, কিন্তু কোনোটাই কাজে দিবে না। বন্ধুরা, রামিসার ঘটনাটা পুরো দেশবাসী জানে। এই মেয়েটির সাথে কি হয়েছে তা আপনাদের নতুন করে বলার কিছু নেই। তবে শুধু সোহেল রানা এমনকি তার স্ত্রী নয়, এর পিছনে রয়েছে আরো মাস্টার মাইন্ড হাত। যা বন্ধুরা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে কার কারণে এমনকি কার অর্ডারে রামিসাকে এইভাবে মারা হয়েছে। তাছাড়াও ইতিমধ্যে আদালত সোহেল রানা এমনকি তার স্ত্রীর একসাথে নাকি ফাঁসির কার্যকর করেছে, এমনকি অন্যদিকে রামিসার বাবাকে গ্রেপ্তারও করেছে। ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করব, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অলে ক্লিক করে দেবেন। দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা উচিত। এই যে বিচার ব্যবস্থাটা দেরি হবে কেন? কোনো ব্যাপারে কোনো কনসিডার না, কোনোভাবে কোনো কনসিডার। কাপুরুষ এবং তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এটা তো পশু, এটা তো মানে ওনাকে ওকে মানুষই মনে করি না আমি। বক্তব্য একেবারে পরিষ্কার। আমরা যারা চলচ্চিত্র বানাই, চলচ্চিত্র তুমি আমার যতগুলো ছবি দেখবা যে আমাদের গল্পের মধ্যে আমরা স্পষ্ট দেখাই, সেটা হচ্ছে যে যদি কোনো নারীর যদি তার সম্ভ্রম স্খলন করা হোক, তাহলে তার কিন্তু প্রত্যেকটা চলচ্চিত্রের প্রত্যেকটা ডাইরেক্টর, প্রত্যেকটা প্রডিউসার, প্রত্যেকটা স্ক্রিপ্ট রাইটার এই মেসেজটা দিয়ে গেছে যে তার যাবজ্জীবন হবে অথবা তার ফাঁসি হবে, মরে যায়। কোনোদিনই দেখবা না ছবিতে কোনো রেপিস্ট মানে জীবন্ত আছে। ছবিতে প্রত্যেকটা ছবিতে দেখবা তোমরা, যাতে মানে পেছনে যাও, ইয়াং ভিলেন দেখো, বা যারা ছবিতে যে কোনোভাবে গল্পের জন্য, ছবির গল্প এভাবে দাঁড়িয়েছে, শত শত গল্প দাঁড়িয়েছে যে আমাদের প্রযোজকরা তাদের শত শত কোটি টাকা খরচ করে মেসেজটা দিয়েই গেছেন। কিন্তু যেটা আমাদের সবার একটা আক্ষেপ, সেটা হচ্ছে যে এই যে বিচার ব্যবস্থাটা দেরি হবে কেন? এটা কিন্তু একেবারে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা উচিত। এবং এটা যাতে এমন একটা এক্সাম্পল হওয়া উচিত যাতে ফার্দার আর কোনো রামিসা বলি, আসিয়া বলি বা যারা আমাদের কোনো, যাতে এই ভূখণ্ডে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, যাতে বিশেষ করে এই ব্যাপারটা তো নারীদের জন্য, এটা প্রত্যেকটা নারী যাতে নিরাপদে থাকে, এটা একদম এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এভাবে যদি ইনশাল্লাহ আমরা না আগায় যাই, তাহলে আমাদের জন্য এটা খুব ভীতিকর। এটা তো আমি বলতে পারি এটা আইনের ব্যাপার, এটা বলতে পারি। তবে আমি এইবার রামিসার ব্যাপারটা এত মর্মান্তিক, এত সবগুলোই মর্মান্তিক। একটা মেয়েকে যখন তার সম্ভ্রম হানি করা হয়, তাহলে ওই মেয়ে জানে, ওই পরিবার জানে, আর পুরো নারী জাত জানে কত বড় এটা অপমর্যাদাকর এটা একটা ঘটনা। অতএব এটা আমরা সবার যে এক নিয়ম চাই, কোনো ব্যাপারে কোনো কনসিডার না, কোনোভাবে কোনো কনসিডার না। সন্তানের বাবা ডেফিনেটলি এটা মানা যায় না ভাই, এটা মানা যায় না ভাই। এটা মানে রামিসা ব্যাপারটা আরও বেশি মানে যেহেতু এটা খুব বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা, দেখতে এত মায়া লাগে মানে। আর ওর বাবার কথাগুলা মানে ওর মানে আমরা যদি খালি রামিসার বাবার স্টেটমেন্টটা খালি দেখি, মনে স্ক্রিপ্ট, ওর প্রত্যেকটা কথা আমার কাছে, আমি প্রত্যেক অ্যাঙ্গেল দেখতেছি স্ক্রিপ্ট মানে কথা বলো ওনার, যে ওনার ভেতর থেকে যে ওনার কী বেরোচ্ছে, এটাই আমাদের সবার কথা হওয়া উচিত। রামিসার বাবাই যাতে মানে আজকে মানে যেটা আমাদের সবার বলা উচিত ছিল, রামিসার বাবা বলে যাচ্ছে, যেটা আমাদের প্রশাসনে করা উচিত ছিল, এটা প্রশাসনের একটা মানে যে অবস্থা আমাদের, যে কেন দেরি হবে কেন ভাই? বা মনে করো যে হ্যাঁ সে স্বীকার, যাই হোক, আইনের ব্যাপারটা তো আমি তো বলতে পারবো না। তবে ইমোশনের ব্যাপারটা আমি বলতেই পারি, যেহেতু ইমোশন নিয়ে আমি যে জগতের সাথে জড়িত, ইমোশন নিয়ে আমি জড়িত। সেটা হচ্ছে যে কোনোভাবে সম্পূর্ণভাবে ভূখণ্ডে কেন, পৃথিবীর সমস্ত ভূখণ্ডে সমস্ত নারীরা যাতে নিরাপদে থাকে, বিশেষ করে শিশুরা। এটা তো পশু, এটা তো মানে ওকে মানুষই মনে করি না আমি। এই টাইপের যারা নারীদেরকে সম্মান করতে পারলো না, যে গর্ভ থেকে জন্ম যে পুরুষ নারী জাতকে সম্মান করতে পারলো না, পুরুষ না, এ তো কাপুরুষ এবং তার বেঁচে থাকার কোনো মানে অধিকার নাই। এবং তার পরিবারকে এবং তার ওয়াইফেরও মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যে এইভাবে যাতে কেউ খালি সহযোগিতা করলেও যাতে তার এমন মানে শাস্তি মানে হওয়া উচিত যাতে মানুষ মনে রাখে
যাতে মানুষ মনে রাখে এই অন্তত রামিসার ব্যাপার থেকে আমরা চাই যে এমন একটা এক্সাম্পল তৈরি করুক জি জি। স্বাস্থ্যমন্ত্রী তো অনর্থক বৈশা বৈশা হইলো খালি ওই যে তরকারি চেক করে তরকারির স্বাদ ভালো আছে কিনা। পোশাক ধর্ষণের প্রধান কারণ না, শুধু রামিসার ব্যাপার না, মাদ্রাসাতে বলাৎকার হচ্ছে। মাদ্রাসার শিশুটা তো মেয়ে সন্তান না, তাহলে আমরা যে শুধু মেয়ে সন্তানের মারাই বাবারাই নিরাপত্তাহীনতায় ভুগছি ব্যাপারটা তা নয়। মাদ্রাসাতেও পায়ু পথে নির্যাতন হচ্ছে, সেইটা নিয়ে কেন শায়েক আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি এরা কেন চুপ? তারা এটা নিয়ে কেন কথা বলে না? কোনো মেয়েই হইলেই আমি অনেক মসজিদের সামনে দিয়ে অনেক সময় আমার ভাগ্য হয়েছে, আমি তো মেয়ে মানুষ, আমি তো মসজিদের খুতবা শুনতে পারি না, তো আমি অনেক সময় জুম্মাবারে অনেক খুতবা এরকম মাইকে হয়তো আমি অনেক মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় শুনি এই নারীরা উচ্ছৃঙ্খল পোশাক পরে, এই পরে সেই পরে, এই কারণ হ্যাঁ নারীরা উচ্ছৃঙ্খল পোশাক পরে। আপনারা 10 বছর আগেও মেরিল প্রথম আলো পুরস্কার কভার করেছেন না? সেইখানে সবাই মার্জিত শাড়ি পরে যাইতো, কে কত সুন্দর শাড়ি পরে যাইতে পারে এটার একটা প্রতিযোগিতা থাকতো। আর এখন মেরিল প্রথম আলোতে কে ভাবে যাইতে পারে সেই প্রতিযোগিতা, কে কত স্যাভেজ দেখাইতে পারে, ক্যাবেজ দেখাইতে পারে, এগুলা নিয়ে তারা আছে। এগুলো আমরা চাই না। আমরা চাই না যে রাস্তার মধ্যে প্রকাশ্যে, রাস্তার মধ্যে বলতে কি মানে সোশ্যাল মিডিয়া এখন কি হয়েছে, আপনাদের ফ্যাসিস্ট সরকার, আপনাদের অনেকের প্রাণপ্রিয় সরকার। এখনো আমি ফেসবুকে ঢুকলেই 10টা পাবো, আগেই ভালো ছিলাম। আগে যে ভালো ছিলেন, এই যে মোবাইল, এই মোবাইলটা সহজলভ্য করে দিছে কে? একজন রিক্সাওয়ালার হাতেও এখন স্মার্ট মোবাইল, সেও একটা অশ্লীল ভিডিও দেখতে পাচ্ছে, চোখের সামনে চলে আসতেছে। তার কি ভেতরে কোনো যৌন আকাঙ্ক্ষা নাই? সেটা কি জাগ্রত হচ্ছে না? এত সহজলভ্য করবো কেন সবকিছু আমরা? আচ্ছা, এখানে দেখেন শিশু আব্দুল্লাহর আত্মহত্যা, বাথরুমে প্রবেশের সময় দেখা গেল যে চিত্র। আচ্ছা, কি করলো শিশু রামিসার পর ফের এবার ঘরের মেঝেতে মিলল গৃহবধূটা কি উলঙ্গ ছিল? রামিসা কি একটা কিলিং ছিল? এই টার্গেট কিলিংটা কি তনু কি হিজাব পরা ছিল না? এখন আপনারা টিএসসিতে গেলে তার হিজাব পরিহিত ছবিটাই দেখবেন, সে কখনো অশ্লীলভাবে চলাফেরা করে নাই। তাহলে পোশাক প্রধান কারণ না, প্রধান কারণ হচ্ছে বিকৃত যৌনাচার, মানসিক সমস্যা। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, তিনি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ও দেখেন, স্বাস্থ্যমন্ত্রী তো অনর্থক বৈশা হইলো খালি ওই যে তরকারি চেক করে তরকারির স্বাদ ভালো আছে কিনা। তো স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো, আপনি একটু কষ্ট করে ওই যে ইসে যান, ধর্ম মন্ত্রণালয়ে যান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান, যে সারা বাংলাদেশে যদি 600 সাইকিয়াট্রিস্ট থাকে, আপনি তার মধ্যে থেকে 100 সাইকিয়াট্রিস্ট পিজিতে বসান। বাংলাদেশের মানুষকে 30 টাকা টিকিটে সেই সাইকিয়াট্রিস্টদের কাছ থেকে চিকিৎসা নিতে দেন, এই সুযোগটা করে দেন। কারণ বাংলাদেশের এখন প্রত্যেকটা মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত। যে ফুটপাত দিয়ে হেঁটে যায়, সেও ফুটপাতে হাঁটতে হাঁটতে কালকে একজন আইসক্রিম খাচ্ছে, ঠাস করে আইসক্রিমের এই কাগজটা সে ফুটপাতের মধ্যে ফেলাইলো। কেন ভাই? তুমি কি বাসাতেও আইসক্রিম খাইয়া কি ঘরের মধ্যেই এমনি ফেলাও নাকি? তাহলে তুমি রাস্তাঘাট, দেশ, সর্বোপরি জাতিকে যখন তুমি ভালোবাসতে পারছো না, তাহলে তুমি নিজের সন্তানকেও ভালোবাসো না। কারণ এই যে জাতি তো পরবর্তী তোমার প্রজন্মের কাছে যাবে। আমি অনেকদিন, আমার 38 বছর চলে, আমি হয়তো সর্বোচ্চ 40-45 বছর পর্যন্ত বাঁচবো। এরপরে রাজত্ব করবে কে? আমার সন্তান। তারপরে রাজত্ব করবে কে? তার সন্তান। তাহলে আমাকে পরবর্তী প্রজন্মের জন্য দেশটাকে ভালো রেখে যাইতে হবে। আচ্ছা, আর একটু বলি, এইটা আমার খুবই, আমাকে অনেকে জামাত বলে। আচ্ছা, আমার কিন্তু গায়ে জামাতের ট্যাগ আছে। আরেকদিন আসবো, যখন হচ্ছে সংবিধান নিয়ে কথা হবে, সেই দিন আমার ট্যাগগুলা গায়ে লাগাই আসবো, যতগুলা ট্যাগ পাইছি এই পর্যন্ত। জামাতের ট্যাগ যে দেন, জামাতের আমির যাকে আপনারা নাম দিয়েছেন সাদা শকুন, আমি তাকে এত বিকৃত ভাষায় বলবো না, তিনিও মানুষ। হ্যাঁ, তিনি হয়তো 71-এ একটা ভুল করেছেন, এখন কিন্তু 2026-এও এসে অনেকেই অনেক ভুল করছে, তাদের নামটা আমি উল্লেখ করতে চাই না। হয়তো ভবিষ্যতে তারাও কখনো কালো শকুন, শ্যামলা শকুন এগুলো হয়ে যাবে। তো আমি চাই না যে আমার দেশের একটা উচ্চপদস্থ কর্মকর্তা বা আমার দেশের একজন মন্ত্রী এই ধরনের ট্যাগ পাক। আমি চাই তারা কাজের মাধ্যমে বারবার নির্বাচিত হয়ে আসুক, তাদের কাজের মাধ্যমে। তো আমি আজকে কিন্তু প্রশংসাও করছি, আজকে কিন্তু আমি সমালোচনাও করছি, এবং আমি এখন কিছু দাবি করব। সেটা হচ্ছে যে শায়েক আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, আবু তোহা আদনান, এরকম বড় বড় যারা বক্তা আছেন, যারা মানে জামাতকে বিলং করেন বা যারা হুজুর, এক কথায় আমরা বাংলা ভাষায় যেটা বুঝি যারা হুজুর,
আমি আশা করব আপনারা ঠিক যেভাবে রামিসার কাপড় চোপড় নিয়ে আরেকটা আসিয়ার কাপড় চোপড় নিয়ে এগুলা নিয়ে কথা বলেন, এগুলা বন্ধ করে আপনাদের মাদ্রাসায় যত বলাৎকার হয়, যত হত্যা হয়, এইগুলা নিয়ে আপনারা একদিন এসে প্রেস ক্লাবে দাঁড়ান। আমি দেখতে চাই, আমি একজন নাগরিক হিসাবে দেখতে চাই যে হ্যাঁ, আপনারা জামাতরা রামিসার জন্য দাঁড়াইছেন এবং আপনাদের একজন মাদ্রাসার শিক্ষার্থী যাকে আত্মহত্যা করতে হয়েছে নির্যাতন সহ্য করতে না পেরে, এটা কিন্তু হত্যা না, এটা হত্যার চেয়েও জঘন্য। আপনি নির্যাতন সহ্য করতেছেন, কাউকে আপনি বলতে পারতেছেন না, আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, তখনই আপনি আত্মহত্যার পথ বেছে নেন, এবং এটা হত্যার চেয়েও জঘন্য। এটা একটা মানুষকে মানসিকভাবে আস্তে 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 দীর্ঘ সময়, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রকাশ্যে বিচার বাংলাদেশের সুষ্ঠু বিচার কখনোই হয় না। আইন আছে, ধারা নাই। এখন সবাই অনেক কিছু বলবে কিন্তু কোনোটাই কাজে দিবে না। আর যেহেতু এখন প্রধানমন্ত্রীর প্রথম একটা সিচুয়েশন কেস, এটা সে দেখিয়ে দিতে পারে, এমনকি এই কেসটাই সে অনেক হিউজ পরিমাণ জনসংখ্যা পেতে পারে যে আমি দেখাতে পেরেছি যা পারিনি গত 2 প্রধানমন্ত্রী তা করে দেখাইছি আমি। আসলে আমরা যদি দেখা কি যাদের যাবজ্জীবন কারাদণ্ড, আমি তো সে কথা জীবনে চিন্তাই করতেছি না যে এদের ফাঁসি হবে, এটা আমি চিন্তাই করতেছি না। 302 ধারা যে জারিটা আছে এটা তো জীবনেও বাস্তবায়ন হবে না, হয়তোবা 304 ধারাটা বাস্তবায়ন হবে। যাবজ্জীবন যদি কারাদণ্ড হয় তাহলে সে জেলে যাবে। আর আমাদের জেলে তো উৎসব, আমাদের জেলে উৎসব হয়, ঠিক আছে, যেমন পয়লা বৈশাখ, ঈদ উৎসব, মানে যাবতীয় যেসব উৎসবগুলো আছে সবই জেলে পালন করা হয়। যারা জেলে যায় তারা জেলের ভিতরে যে আরাম আয়েসেই থাকে, তাদের কোনো ভয় কাজ করে না, খায় ঘুমায়, হয়তোবা একটু হাঁটাচলা করে, আবার খায় ঘুমায়। আমাদের ট্যাক্সের টাকায় তারা খাচ্ছে, ঘুমাচ্ছে, আর বাইরে বেরিয়ে হাসিকে মানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা ওখানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যে আবার চলে আবার একটা দর্শন করে, হয়তোবা আবার জেল হয়, 10 বছর থাকে, 10 বছর থেকে ওর ভিতরে উৎসাহ আনন্দই থাকে, আবার দেখে যে আবার একটা কিছু করবো, আবার 10 বছর থাকবো। তার তো জীবন নিয়ে কোনো ইয়ে নেই। আপনি দেখবেন যতগুলো মানুষ যারা যত করে তাদের ফ্যামিলি নিয়ে কোনো টেনশন থাকে না, তারা তারা এগুলো নেশা বাণিজ্য করে তারা এইভাবেই জীবন পার করে দিতে চায়। আর ইচ্ছা করা আপনি এখন বর্তমান যে জেলের যে সিচুয়েশন, জেলের ভেতরে সমস্ত নেশা দ্রব্যও পাওয়া যায়, জেলের ভেতরে সমস্ত নেশা দ্রব্যও পাওয়া যায়। আর জেলের ভিতরে তো উৎসব আছে, জেলে কোনো কষ্টই নেই। তাহলে কি আপনি কি বলতে চাচ্ছেন যে এই উৎসবের কারণে আসলেই এই ধরনের দিন দিন অপরাধের সংখ্যা বেড়েছে? ডেফিনেটলি, কারণ আমি মনে করেন যে ক্রাইম করছি, আমারে 10 বছর জেল দিছে, আমার 10 বছর জেলের ভিতরে যে আমি দেখছি খাইতে পারছি, শুইতে পারছি, আমার আমি নেশা চালিয়ে যেতে পারছি, আমার কাজ করা লাগতেছে না, আবার আমি তো আবার বাইরে একই জিনিস খুঁজবো যে ওখানেই তো ভালো ছিলাম, খাচ্ছি দাচ্ছি, উৎসব পালন করছি, নেশা করছি, আবার একটা দেখি যদি করতে পারি ভিতরে আবার যাব, আবার 10 বছর থাকবো, এইভাবে পার করে দেবো বাকি জীবনটা। এইভাবেই চলছে বাংলাদেশের ইয়ে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাইরেও যেরকম উৎসব পালন করা হয় জেলের ভিতরে ঠিক ওইভাবে সেম উৎসব পালন করা হয় জেলের ভিতরে। বাইরে আপনার টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে খরচ করে কোনো এক জায়গায় নির্দিষ্ট প্লেসে যে উৎসব পালন হয়, আর ওখানে আপনার টাকা লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, যাচ্ছেন গান বাজনা। আমরা দেখছি যে জেমস ভাই যখন ছিল জেলে, কেমন উৎসব ঈদের সিজনে ছিল, ঈদ পয়লা বৈশাখ সব অনুষ্ঠান এখন হয়ে থাকে। হ্যাঁ, এখন সব অনুষ্ঠান হয়ে থাকে। জেমস ভাই যখন ছিল ঘুমাই দিছে না, পুরো জেলের মনে হয়েছে যে সেদিন আছে গিয়ে তারা জেলে আছে, তারা তো উৎসব পালন করছে। এবং উপদেষ্টা সরকারের সময় আমরা এটাও দেখেছি যে জেলে নাকি কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে, সেখান থেকে উপার্জন করে পরিবারকে টাকা দেওয়া যায়। এটা উপদেষ্টার সময় না, এটা হাসিনা আমল থেকেই কার্যক্রম চলে, অথবা ওই টাইমে এটা বাস্তবায়ন হয়েছে। আর এই কাজটা হয়ে থাকে, আমরা শুনি, অবশ্য কখনো দেখে নেই, কিন্তু এই কাজটা হয়ে থাকে। ওখান থেকে পরিবারের টাকা যাক বা না যাক, ওখানে কাজ করে নেশাদ্রব্য কেনার টাকাটা সে নিজেই পেয়ে দেয়। তাহলে আসলে এতে কি আসলে অপরাধের প্রবণতা কমবে না বাড়বে? আসলে যদি সাজা না থাকে তাহলে অপরাধ করতে কি ভয়? আমার যদি সাজা না হয় আমি অপরাধ করবো, এতে তো কোনো প্রবলেম নাই। আমরা দেখেছি আন্তর্জাতিকভাবে যারা বিদেশে যায় বাংলাদেশ থেকে, তারা সেখান থেকে ফিরে এসে যে জেলের বর্ণনা দেয়, যে শাস্তিগুলো আন্তর্জাতিকভাবে তাদেরকে দিয়ে থাকে, যেরকম মালয়েশিয়া, যারা বাংলাদেশের যারা জেলে থাকে তারা এসে বলে যে আসলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়।
তাদের অত্যাচারে, এইরকম অপরাধে আসলে সেই ধরনের সাজা বাংলাদেশে করা উচিত কিনা? না, বাংলাদেশে কখনো সাজা জেলের ভিতরেও হবে না। বাংলাদেশে কোনো সুষ্ঠু কোনো কিছুই হয় না। আপনি ধরতে গেলে কোনো কিছুই বাংলাদেশের সুষ্ঠু হয় না। এদেশটা আর দেশে বাংলাদেশের মতো নেই। এদেশের মানুষও বাংলাদেশের মানুষত্ব হারাই ফেলছে, বাংলাদেশের ইয়ে করে না। আর জেলের ভিতরে টর্চার না হলে কোনো শাস্তি নাই। জেলের ভিতরে যদি টর্চার হয় কয়দিন, এই যে এর রিমান্ড নিচ্ছে, রিমান্ডটা হয়তো বা কিছুদিন টর্চার করবে, এই টর্চারটা সে সহ্য করতে পারলেই সে জেলে যাবে। আর জেলে গেলেই তার জন্য সুখের দিন, বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন রামিসার ঘটনায় সোহেল রানা এমনকি তার স্ত্রী কি মাস্টারমাইন্ড প্ল্যান করেছে। তবে এইখানে মেন দোষী আমি বলবো সোহেল রানার স্ত্রী, কেননা তার স্ত্রী এই রামিসাকে তার ঘর থেকে নিয়ে আসছে। তাছাড়া কখনো রামিসা আসতো না। মানে আপনারা ভাবতে পারছেন, স্ত্রী হয়ে একটা মেয়ের মতো মেয়েকে এইরকম একটা কাজ করতে দেয়, মানে সেটা শুনলেও যেন গাটা ঘিমশিম খায়। আমরা কোন সমাজে বসবাস করতেছি? কেন এই সোহেল রানা এমনকি তার স্ত্রীর একসাথে এখনো সঠিক রায় কার্যকর করা হচ্ছে না, যেখানে তারা সবকিছুই স্বীকার করতেছে, কিন্তু কেন আমাদের দেশের আইন এইটাতে লেট করতেছে? এদের এইভাবে নিস্তার দেওয়া মোটেও ঠিক হবে না। এদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই, যেটা গোটা দেশের মানুষের দাবি। তো দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।